সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমাদের এদিকে প্রায় প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, প্রতিদিন রাতে। তোমাদের এখানে কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। বৃষ্টির দিন এমনিতে অতটা আমার পছন্দ না, তার কারণটা হচ্ছে বৃষ্টির দিনে আমার বাচ্চা কাচ্চাগুলো আর একটু বেশি দুষ্টুমি করে। ঘর বন্ধ অবস্থায় থাকতে হয় না, সেই কারণে। না হলে তো এই যে আমরা গ্রামে থাকি, খোলামেলা পরিবেশ, সবসময় বাইরে উঠানে হাঁটাহাঁটি করা ওদের অভ্যেস, তো যার কারণে ঘর বন্ধ একদমই থাকতে চায় না। আর বৃষ্টিতে না কী হয় বলো তো, ওরা খেলতে পারে না, সেই জন্য দুষ্টুমিটা বেশি করে। কি হয়েছে বলো? হ্যাঁ, কি হয়েছে বলো? নাকের বাটা দিতে আসছে। আর কি তুমি কি রস খাবা? হ্যাঁ, যে লঙ্কাগুলো এখন দেখানো হচ্ছে, এই লঙ্কাগুলো তোমরা কি কেউ চেনো? মানে এই লঙ্কাগুলোর মধ্যে যে এত ঝাল, বিয়ের পর এসে আমিও জানতাম না। এগুলোকে এখানে সবাই কামরাঙা লঙ্কা বলে। আর দেখো আমাদের ড্রাগন গাছে এবছর বেশ ভালো ড্রাগন হয়েছে। এবছর তো দুই ভাই একসাথে খেতে পারবে। আগের বার কিন্তু মিথিল ড্রাগন খেতে পারেনি, এবছর খেতে পারবে। জানি না ওর পছন্দ হবে কি না, কারণ আমার এই ছোটো ছেলের কিন্তু খাওয়ার মধ্যে অনেক মানে কি বলবো, পছন্দ অপছন্দ আছে। আবার বড় ছেলের বেশ প্রিয়, শুধু ড্রাগন না, আমার বড় ছেলে আম, কাঁঠাল, লিচু, কলা খুব পছন্দ করে, মানে ফল জাতীয় জিনিসটা খুব পছন্দ করে। কিন্তু ফাস্ট ফুড ও খায় না, মানে ঝাল টক এই সমস্ত কিছু পছন্দ করে না। করেছে যে মিতু ছেলেদেরকে কালকে না পরশুদিনের ভিডিও, সরি, যে ছেলেকে যেরকম ভাবে বানাবে, যে যে অভ্যাস করাবে সেটাই হবে। দেখো ছোট ছেলে কিন্তু অলরেডি ওর মাকে ছাড়া কিছু বোঝে না, আর এর জন্য দায়ী একমাত্র মিতু, আর কেউ না, একমাত্র মিতু। ওই ছেলেকে এরকম করে শিক্ষা দিয়েছে বা ইসে করেছে যে ওকে ছাড়া ও মানে কাউকে বোঝে না, কারো কোলে যাবে না। সবসময় যে কান্না করছে যে সেটা কোলে যাওয়ার জন্য। আসলে ওর শরীর খারাপ, এটাও একটা কারণ যে শরীরটা খারাপ দুদিন ধরে, এর জন্য হচ্ছে কি ওর মাকে ছাড়া কিচ্ছু বুঝতেছে না। আচ্ছা আমি যে এটা কোনটা দিয়ে মুখটা শুকিয়ে গেছে আমার পিচ্চিটার মুখটা শুকিয়ে গেছে না পিচ্চি? তা মলম দিবি না? মলম দিবি না তুই এখন? এত দুষ্টু বন্ধুরা, কি বলবো। বাইকটা বাইরে রাখছি, ওই বাইকে আমি দূর থেকে ছোট ছেলেকে নিয়ে ওইদিকে ছিলাম, মানে ওর থেকে প্রায় একটু দূরে ছিলাম। তো বাইকের কাছে গেছে এতটুকু দেখছি, কিন্তু বাইকে যে ও উঠবে আমার ধারণার বাইরে। ও একাই বাইকের মধ্যে উঠতে গিয়া বাইকটা ওর পুরো শরীরের উপরে পড়ছে। এখন কোথায় কোথায় ব্যথা লাগছে ও নিজেও বলতেছে না, এমনি তো কোথাও ছাল যায় নাই, পুরো বাইকটা ওর শরীরের মধ্যে পড়ছে। এত দুষ্টু, একটা সেকেন্ড চুপ করে থাকে না। হ্যাঁ, কি বলি, শুধু যখন ঘুমায় ঠিক তখন খালি ও শান্ত থাকে, তাছাড়া মিথিলের থেকে বিতাস বেশি দুষ্টু। এই যে স্নান টান করাইলো, জল টল দিল সারা শরীরে, কারণ সারা শরীরের মধ্যে কোথায় লাগছে সেটা তো আমরা দেখতে পারতেছি না। ঠিক আছে, ওটো ওটো ওটো, আর কখনো একাই একাই বাইকে উঠতে যাবে না। আমি তো এখানে ছিলামই না, তুমি কেন গেছো? এই দাদা পড়ে গেছে, দাদাকে আবার ব্যথা দেয় না বাবা। ও খাওয়াই দিচ্ছ, আবার খাওয়াই দিচ্ছ? দাও দাদাকে খাওয়াই দাও। হ্যাঁ দেখছো, খাওয়াই দেয়। দাদাকে একটু দাও, মিথিল ছোট বাবা, দাও একটু দাদাকে দাও। দাও একটু দাদাকে দাও।
বিগত প্রায় কয়েকটা দিন ধরে আমি রাতে একদম ঘুমোতে পারছি না বন্ধুরা, কি জানি কি হয়েছে। কদিন আগে তো মিথিলের এত জ্বর কি বলবো, রাতে কিছুতেই ঘুমায় না। আর জানো, কাল আবার মিতাংশের শরীরে বাইক পড়ে গেছে। যেহেতু দুদিনের ব্লগ একসাথে দিয়েছি, এর আগের দিন যেটা একটুখানি দেখলে ওটা আগের দিনের ফুটেজ। বাবা রাত্রি 2টোর সময় উঠে কি কান্না ব্যথায়। তারপর সেই 2টোর দিকে উঠে ওর বড় ঠাম্মি একটা তেল দিয়েছিল, ওই তেলটা মালিশ করলাম। তারপরে একটুখানি জেল ছিল ঘরে, পড়ে ঠরে গেলে ব্যথা পেলে ফুলে গেলে যে জেল দেয় সেটা সঙ্গে সঙ্গে দিয়েছি। তারপরে ওই জেলটা দিলাম, দিয়ে তারপরে ও ঘুমিয়েছে। ও ঘুমোতে না ঘুমোতেই ছোটোটা উঠে গেছে 3টার দিকে, পরে ওকে নিয়ে ঝাঁকাতে ও ঘুমিয়েছে। আমার মাথায় একদম কাজ করে না বন্ধুরা। তোমরা অনেকেই বলো না, মেয়ে তো মুখ গোমরা হয়ে থাকো অনেক সময়, একটু হাসি খুশি নেই তোমার, তুমি এত রাগ কেন কথায় কথায়। কি করবো বলো বন্ধুরা, একটা মানুষ যদি কন্টিনিউ 3 থেকে 4 দিন না ঘুমিয়ে থাকে তাহলে তার মাথার পরিস্থিতি কি হয় সেটা কেউ বুঝবে না। আমি যে কী পরিস্থিতিতে রাত্রিটা কাটাই শুধুমাত্র তানিশ জানে। মানে এক ফোঁটা আমি ঘুমোতে পারি না। আর আজকে যে আমি ভয়েস দিচ্ছি না, আজকে রাতেও আমি ঘুমোতে পারিনি। রাত্রি ভাত খেয়েছি কটার দিকে জানো, 12টার সময়। রান্না হয়েছে সেই সন্ধ্যের দিকে 2 ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি। ঘুম পাড়ানো কি, মিতাংশ তো ঘুমিয়ে গেছে, কিন্তু মিথিল আমার মানে বুকের ওপর শুবে, একবার পায়ের ওদিকে যাবে, ওকে নিয়ে শুই। যেই আমি উঠি সেই উঠে যায়, যেই আমি উঠে ভাত খেতে যাই সেই উঠে যায়। পরে বাধ্য হয়ে রাত্রি 10টার দিকে বাবাকে ভাত দিয়েছি ওকে কোলে নিয়েই। তারপরে যে একটু বাবার কাছে যাবে তাও না, রাত্রিবেলাও বাবার কাছে যাবে না, ওর বাবার কাছেও যাবে না, মানে তানিশের কাছেও যাবে না। ওকে নিয়ে তারপরে খেলাম। তারপরে ওকে নিয়ে শুয়েছি, কিছুতেই বিছানায় শয় না, ওই আমার কোলের মধ্যেই ঘুমায়। যতক্ষণ কোলে রাখি ততক্ষণ থাকবে, আবার যে বিছানার মধ্যে বালিশে শোয়াই আবার উঠে যায়। মানে কি বিরক্তকর আমার যে রাত্রিগুলো কাটে। আর দিনটাতে কীরকম কাটে সেগুলো তো আমি ব্লগে করতেই পারি না, ভিডিওতে দেখাতেই পারি না। তোমরা অনেকেই বলো না সেইভাবে ব্লগ হচ্ছে না, আমি পারছি না বন্ধুরা সত্যি। আমি যে সেইভাবে ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব, এত সুন্দর বাড়ি ঘর হচ্ছে, আমি যে ভিডিও করে তুলে ধরবো আমি সেটাই পারি না। যতটুকু তোমাদের দাদাভাই দেখায় ততটুকুই আমি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করতে পারি, তাছাড়া আর পারি না। মানে আমার শরীর, আমার পা, আমি রাত্রে ব্যথায়, আমার নিজের শরীর কোমর ব্যথা করে, তারপরে পা ব্যথা করে, আমি সত্যি ক্লান্ত হয়ে যাচ্ছি। কি বলবো আর। তোমরা অনেকে কমেন্ট করে বলো না যে তোমার রাগ এই কারণগুলোতেই হয়। একটা দিন 2টো দিন কোথাও গিয়ে রেস্ট করব সেই উপায় নেই বলতে ভুল। মামা বাড়ি থেকে বারবারই ফোন করে, আয় 2 দিন থেকে যা, সেখানেও থাকতে পারি না, বাড়িতে মিস্ত্রি কাজ করছে। এই মুহূর্তে বাড়ি ছেড়ে তো কোথাও যাওয়াও যায় না। আর ওদেরকে নিয়ে ওখানে থাকলেও কি সেইভাবে তো মামিদের কাছেও মিথিলও যায় না। মিতাংশ তো ওখানে গেলে পুরো দিব্যি বিন্দাস থাকে, কিন্তু মিথিল থাকবে না। সত্যি মা ছাড়া মা হওয়াটা খুব কষ্টের, এটা কেউ বুঝবে না। পাশের বাড়ি এই যে আমার ননদ, যদিও বা বয়সে অনেক ছোট, কিন্তু আমার ননদ হয়। তো ও এসে অনেকক্ষণ মিতাংশের সাথে খেলে। এখন তো স্কুল বন্ধ, গরমের ছুটি পড়েছে, তো তবুও ওদের সাথে থাকতেই হয়। কারণ কি বলো তো, বাচ্চা মানুষ। এই যে দেখো একটা কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাইক পড়ে গেছে। পাশের বাড়ি ভাগ্যিস সেই সময় একটা আমার যা জল আনতে যাচ্ছিলো, ওই যে কলগুলো আছে না সরকার থেকে যায়, ওখান থেকে জল আনতে যাচ্ছিলো, ও দেখে তাড়াতাড়ি করে বাইকটাকে তোলার চেষ্টা করেছে, তখন মিতাংশ বেরিয়েছে। আর ওই সময় ওর বাবা ছোটোটাকে নিয়ে কোলে ছিল, ও ছোটোটাকে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি দৌড়ে এসেছে। আমি কলের পাড়ে চাল ধুচ্ছিলাম, সন্ধ্যাবেলা যেহেতু ভাত বসিয়ে দিয়ে চাল ধুচ্ছিলাম, কলের পাড়ে চালের হাঁড়ি রেখে দৌড়ে আসছি। পাশের বাড়ি সবাই দৌড়ে আসছে, এসে তারপরে ওকে মানে সবাই বলছে জামা টামা খুলে দেখো, তো বড় একটা বাইক পড়েছে। ভগবানের অশেষ কৃপা যে সেরকম কোনো ক্ষতি হয়নি, যদি কিছু হয়ে যেত একটা বড় কিছু, সত্যি মানে কি বলবো আর। এদিকে দেখো বেশ মানে আকাশটা খারাপ হয়ে এসেছে। এদিকে তো ওই যে দেখো ঢালাই হলো, ঢালাই বলতে ওই কী জানি একটা বসায়, ওটা তোমাদের সাথে বললাম, ওটা ইসে করেছে। তো যার কারণে কিন্তু আর কি বৃষ্টি পড়ছে জন্য ঢেকে দিল। এদিকে বাবা এই সময় 2 ছেলেকে নিয়ে একটুখানি বেরিয়েছে।
আমি তাড়াতাড়ি বললাম যে নিয়ে আসো দুইজনকেই বাইকে করে, যেহেতু এখন দুজনেই বাইকে বসতে পারে, দুজনকে নিয়ে আসো তাড়াতাড়ি করে, বাবা আবার নিয়ে কোথায় মানে কার বাড়িতে ঢুকবে না ঢুকবে। তো সেই জন্য এই যে দেখো ওদের দুজনকে নিয়ে, বাবা এই যে যাচ্ছে না, এখন তোমাদের দাদাভাই নিয়ে ওদের বাড়ি আসবে। আকাশের পরিস্থিতি খুব খারাপ, তো সেই জন্যই আর কি। এই দেখো দুইজন কি সুন্দর ওর ঠাকুরদাদার সাথে ঘুরে বেড়াচ্ছে। এই যে এখন এই দুজনকে নিয়ে তাড়াতাড়ি করে ওর বাবা আসবে। আর বাবা গেছিলো দোকানে সন্ধ্যেবেলার দিকে একটুখানি ওই দুজনকে ব্রেড দুধ দিয়ে খাওয়াই এটা আনতে। তো আমি নিয়ে যাবো। হয়তো বা আরও 2 বছর আমার এরকমই কাটবে, তারপরে হয়তো বা এই চিন্তাটা থাকবে না, পড়ে যাবে, ব্যথা পাবে, এই চিন্তাটা থাকবে না। তখন চিন্তাভাবনা অন্যরকম থাকবে, পড়াশোনা এটা সেটা, কিন্তু এই যে এই চিন্তাগুলো থাকবে না তখন। তো যাই হোক, এদিকে আমি ঘরের কাজগুলো একটু দেখছি। আমি জানি না মিতু ঠিক ভিডিওর মধ্যে কি বলেছে আগের দিনই ভিডিওটাতে, তো কিছু কথা দেখলাম, কমেন্ট দেখলাম যে বড় বড় কথা বলা যায়, হাতে কলমে তখন বোঝা যায়, বা হচ্ছে যে কথা বলা এক ধরনের আর হচ্ছে কর্মে বুঝিয়ে দেওয়া এক ধরনের। হ্যাঁ, এটাতে আমি বিশ্বাস করি। আমি সবসময় বলি মুখের থেকে কাজে করিয়ে দেখিয়ে দেওয়াটা হচ্ছে একটা আলাদা একটা পরিচয় দেওয়া। তাহলে কী হয়, তোমার মানুষ আজকাল মুখের কেউ কথাই বিশ্বাস করে না, কোনো ভ্যালুলেস। মুখে যদি তুমি যাই বলো না কেন সেটার কোনো ভ্যালু নেই এখনকার দিনে। আগেরকার দিনের কথা বাদই দাও, আগেরকার দিনে কথা যদি তুমি ধরো এখন চলতে পারবা না যারা। তবে একটা কথা কমেন্ট দেখে বুঝতে পারলাম যে মিতু হয়তো বাবার বাড়ির সম্পর্কে কিছু একটা বলেছে, যে আমিও চাইতে পারি কিন্তু চাবো না, এরকম টাইপের হয়তো বা কিছু বলে মানে ছিল। আমি এক্স্যাক্ট শুনিনি, বা তবে কমেন্ট দেখে মনে হলো। আমি ওকে এখনও জিজ্ঞাসা করিনি, ও জেঠিমাদের বাড়িতে গেছে। এই সন্ধ্যা টাইমটা দুই ছেলেকে নিয়ে জেঠিমাদের বাড়িতে যায় সকাল সন্ধ্যা 6টা থেকে প্রায় ওই 7:30 পর্যন্ত। তারপরে আবার এসে খাওয়া দাওয়া দুই ছেলেকেই করায়। কারণ এই সময়টা আমার দুই ছেলেই এই সময়টা এই 1 ঘন্টা ওর অভ্যাস হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে। ওখানে বড় ঠাম্মি বড় ঠাকুরদা এই সন্ধ্যাবেলা ওদের জন্য নানান রকম জিনিস বানিয়ে রাখে খাওয়ার জন্য, মানে আমার বড় ছেলের জন্য স্পেশালি। তো এই সন্ধ্যা টাইমটা হলেই ও বড় ঠাম্মির বাড়ি যাবে, একটা বায়না ধরে। তো বায়নাটা হচ্ছে যে ওখানে গেলে কিছু খেতে পারে, এমন ব্যাপার। আর খেতে মানে তেমন কিছু না, কিন্তু কিছু কিছু জিনিস, শখের জিনিস জেঠিমার বানিয়ে রাখে আমার বড় ছেলের জন্য। কিন্তু যাই হোক, যেতে যেতে একটা মানে অভ্যাস হয়ে গেছে। তবে যেটা বলছিলাম যে ওর বাবার বাড়ির প্রপার্টি চাওয়ার 10 বার আগে আমার কাছে পারমিশন নিতে হবে। আমি তো আগেও বলেছিলাম যে আমি না খেয়ে থাকবো, আমি আর্থিক ফিনান্সিয়াল যদি খুব সংকট দেখা দেয় আমার, তাতেও কারো কাছে আমার ওই রকম পরিস্থিতি আমি আসতে দেব না। আর্থিক সংকটে যতই ভুগি না কেন, আমি ওই রকম পরিস্থিতি আমি তৈরি করতে দিব না। এতদিন দেইনি, অনেক ঝড়ঝাপটা দেখেছি জীবনে, অনেক কষ্টে কাটিয়েছি, এখনও কষ্টে আছি। এমনটা নয় যে একেবারে বহুত কিছু করেছি, এখনও কষ্টে আছি। তখনও ছিলাম, তখন খুব বেশি ছিলাম। তো তখন যেহেতু আমার কারো প্রয়োজন হয়নি বা প্রয়োজন পড়েনি বা পড়লেও চাইনি, তা এখন তো নট পসিবল। তো বিষয়টা হচ্ছে যে ওসব কী বলে, এই প্রপার্টি সম্পত্তি, হ্যাঁ, এগুলোতে যাই পাক না কেন, আমি জানি না ওর আসলে আদৌ মিতু কতটুকু পাইলেই পেতে পারে। তবে মিতুর মুখে শোনা যে আছে, তবে আমার এগুলো তো একদম ইন্টারেস্ট নেই। হ্যাঁ, আমি যতটুকু আছে আমার কাছে, আমার কাছে যতটুকু আছে, আমি যতটুকু করেছি, এটা আমার কাছে এনাফ। আর কারোর জিনিস কারোর কিছু দেখে যে আমি জ্বলবো বা হিংসা যে একটা আসবে মনের মধ্যে, ওইটা তো আসা সম্ভবই নয়। আমি আমার জায়গায় অনেক লেভেল মেনটেন করে চলি, আমি আমার জায়গায়। ওরকম কখনো কারো কাছে গিয়ে মাথা নত করে কিছু আবেদন নিবেদন করার মতো কোনো রকম ব্যাপার নেই আমার কাছে। হ্যাঁ, আমাকে যদি কেউ ভালোবাসার জায়গা তৈরি করে দেয়, আমিও হচ্ছে যে ওই জায়গাটা
ঠিক একইভাবে এই জায়গাটা তৈরি করে রাখি। যাই হোক, তো কথা হচ্ছে যে কালকে যেটা বলতে চাইছিলাম আমার মনেই ছিল না, আমি আজ সকালবেলা আবার ব্লগটা বানাচ্ছি। ভাই যে ওই জলে নামলো, কোথায় গেলা? আমাদের এই পর্যন্ত বাড়িটা করতে যতটুকু তোমাদেরকে দেখালাম, তো আপাতত ইন্টার অবধি করবো। আর জানালার কিছু ডিজাইন রাখা আছে, যেমন জানালার ডিজাইন বলতে জানালার উপরে যে সানসেট হয় সেই সানসেটের ডিজাইন একটু মিস্ত্রির সঙ্গে কথা বলছি, তো দেখবো ওকে কেমন লাগে। মিস্ত্রিকেও কিছু ছবি তুলে নিয়ে আসতে বলছি। আর এই পর্যন্ত খরচ আমার হলো প্রায়, হিসাব আমি যেটা দেখলাম, হিসাব আমার তো লেখাই আছে সব, 1.5 লাখ প্লাস, মানে 1.5 লাখের নিচে হবে না, 1.5 লাখের উপরে হবে। তো তারপরে আমি তোমাদেরকে 1.5 লাখ বললাম আর কি। আর সবে মাত্র ওয়ালটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এই ওয়াল গাঁথনি কমপ্লিট হতে প্রায় আরও 1000 ইট লাগবে, 1 থেকে 1.5 যেটা বললো। এই বর্ষার মধ্যে আর কাজ করার ইচ্ছা নেই, যদিও করি তাহলে বর্ষার পরে, তারপরে দেখি, চিন্তা আপনার মধ্যে আছে। তো এই ছিল বিষয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতে চারিদিকে সবসময় চিল্লা হাল্লা একেবারে এটা সেটা হতেই থাকে, কিছু করার নেই। চলো, ভালো থেকো সবাই।